তার দর্শন, রাজনীতির না দর্শন, আর দর্শনের উপর ভিত্তি করে রাজনীতি, এই প্রশ্নটা প্রথমে আসে। এবং তার রাজনীতি এবং তার দর্শনকে পরস্পর সম্পৃক্ত করে না দেখে কেউ আলাদা করে দেখে, তাহলে তার রাজনীতিকে সম্পূর্ণ করে দেখা হবে না। আজকাল তাকে খণ্ডিত করে, বিভাজিত করে দেখার চেষ্টা অনেকভাবে হয়, এবং সেই চেষ্টাকে অপচেষ্টা বলাই ঠিক হবে। এবং সেই চেষ্টার বিরুদ্ধে আমি 2-3টে পয়েন্ট এক এক করে বলতে চাই। প্রথমত, এ কথাটা যখনই আসে যে তিনি প্রকৃতরূপে হিন্দুত্ববাদী ছিলেন কিনা, হিন্দু ছিলেন কিনা, তখনই প্রশ্ন আসে যে তার সমস্ত দর্শন এবং রাজনীতি পেছনে বৈদিক চেতনা ছিল। তার যত লেখা আছে, সে রামায়ণ মহাভারতের উপরেই হোক, অথবা তার জীবন চেতনার সম্বন্ধে যা কিছু তিনি বলে গেছেন, যেমন প্রাচীন সাহিত্যে যখন তিনি চর্চা করেন, তখন সমস্ত রাগ, দেশ, হিংসা, প্রতিহিংসার ওপরে যে ত্যাগ জেগে ওঠে, সেটা মহাভারতে প্রয়াস সিদ্ধির পারে মহাপ্রস্থানের পথে দেখিয়েছে। তেমনি রামায়ণে রামচন্দ্রের কথা হয় আজকাল, তিনি রামায়ণ আমাকে মর্যাদা পুরুষোত্তম হিসেবে দেখিয়েছেন, এবং তাকে রামায়ণের ভাই ভাইয়ের মধ্যে যে সম্বন্ধ, পরিবারের মধ্যে যে সম্বন্ধ, অন্তর সম্বন্ধ, সেই সম্বন্ধের ওপরে যে একটা অনেক বড় উৎসব এবং অনুষ্ঠান চলছে, সেটা রামায়ণের মাধ্যমে তিনি দেখিয়েছেন। তেমনি যখনই তিনি তার জীবন দর্শনের কথা হয় এবং তার কবিতার কথা হয়, আমরা ভুলে যাই যে তিনি আনন্দের উপরে নিজের দর্শনকে প্রতিষ্ঠিত করেছিলেন। যে আনন্দাধ্যেব খলু ইমানি ভূতানি জায়ন্তে আনন্দং প্রয়ন্তি সংবিশন্তি এতস্যৈব আনন্দস্য খলু ইমানি ভূতানি মাত্রাম উপজীবন্তি, এগুলো তিনি বলেন। এবং এই আনন্দের যে স্বভাব যেটা, সেটা হলো ওই ব্যক্তির উৎকর্ষ এবং আতিশয্য। এই যে বিশ্বে যে সৃজনলীলা চলছে, সেটা যে প্রয়োজনের অতিরিক্ত, এবং সেই প্রয়োজনের অতিরিক্ত যে সৃজনলীলা, সেটাকে ওই ব্যক্তি তিনি দিতে চেয়েছেন, সেটা তিনি দেখাবার চেষ্টা করেন। তো আমরা এই ছাড়া তারপরে আমরা দেখি যে তার সঙ্গে অন্যান্য বিভিন্ন যে দেশ নায়ককে যখন আমরা তুলনা করি এবং চেষ্টা করি তাকে বোঝার জন্য যে তার রাজনীতি এবং তাদের রাজনীতি কতটা দূরে ছিল, তখন আমরা ভুলে যাই তার জীবনের স্মৃতিতে এবং কথাতে যে তাদের সঙ্গে কীরকম গহন সম্বন্ধ তার ছিল। এবং বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম উনি প্রথম স্বীকার করে কংগ্রেসের অধিবেশনে সেটাকে উদযাপন করেছিলেন, গাইয়েছিলেন। তেমনি তিনি সুভাষচন্দ্রের সঙ্গে তাকে দেশনায়ক বলে অধ্যুষিত করেছে, অভিভাষিত করেছেন, এবং তার সঙ্গে তার দেখা হয়েছে রেগুলার। যাওয়ার সময় যখন তিনি অসুস্থ ছিলেন, তাকে তিনি টেলিগ্রাম পাঠিয়েছেন। এবং এছাড়া যে অন্যান্য যে সমস্ত দেশনায়ক ছিলেন, তার মধ্যে লালা লাজপত রায় এবং তিলক, এদের সবার সঙ্গে তাদের যে দেশের প্রতি যে অনুরাগ এবং তার জন্য তারা যে সমস্ত উৎসব অনুষ্ঠিত করেছিলেন, তার প্রতিও তিনি সহানুভূতি ব্যক্ত করে তাদের সঙ্গে নিজের সমর্থন ব্যক্ত করেছিলেন। এইভাবে তিনি অনেকভাবে
তখনকার যারা দেশ নায়ক ছিলেন তাদের সঙ্গে তার সহমতি ব্যক্ত করেছিলেন। শ্যামাপ্রসাদ মুখার্জি যার কথা আসে, তিনি ওকে বিশ্ববিদ্যালয়ের কনভোকেশনে আমন্ত্রণ দিয়ে ডেকেছিলেন এবং ওকে ওর সম্ভাষণ করিয়েছিলেন। এইভাবে তিনি যখনই রবি ঠাকুরের কথা আমরা ভাবি, গান্ধী এবং ভীমরাও আম্বেদকর দলিতদের জন্যে ওদের দুজনের মধ্যে সংলাপ করিয়ে উনি একটা সমন্বয় স্থাপনা করেছিলেন। এই সমস্ত কথা সামনে আসা দরকার যে রবীন্দ্রনাথের যে সর্বাতিশায়ী সর্বব্যাপী যে ব্যক্তিত্ব ছিল তার মধ্যে এই সমস্ত সংকীর্ণতা ছিল না যে আমি একমাত্র দেশের কবি অথবা এবং দেশপ্রেমের মধ্যে এরকম গণ্ডি রেখা অথবা প্রাচীর স্থাপনা করা যায়। সেই সেই যে হোলিজম যেটা সেইটা সামনে আসা দরকার। তার সঙ্গে সঙ্গে উনি বৈষ্ণবিজম, তারপরে দাদু এবং কবির, তারপরে বিভিন্ন যে মুসলমান কবি জসিবুদ্দিন হোক অথবা অন্য যারা বড় বড় কবি ছিলেন সবার সঙ্গে সম্পর্ক ছিল, সুফিয়া কামালের সঙ্গে ছিল। এবং এইভাবে তাকে যখন সেলিব্রেট করা হয় বাংলাদেশে অথবা এমনকি পাকিস্তানে পর্যন্ত তাকে মোহাম্মদ ইকবালের সঙ্গে, আল্লামা ইকবালের সঙ্গে তার তুলনা করা হয় এবং তাকে সেইভাবে সম্মান জানানো হয়। সুতরাং তার যে এই যে মতাশায়ী ব্যক্তিত্ব ছিল সেটাকে খুব ভালোভাবে বোঝা দরকার যে তার রাজনীতি বুঝতে গেলে তাকে হিন্দু মুসলমান অথবা বিভিন্ন মতের গণ্ডিতে বাঁধা সম্ভব নয়। তার সমবায় নীতি, তার গাজীর প্রতি, ঝাঁসির রানীর প্রতি যে সমস্ত তিনি শ্রদ্ধা উৎসর্গ করেছেন, তারপরে তিনি তার লেখাতে সে কর্তার ভৌতি হোক আর স্ট্রে বার্ডস নামের কবিতাই হোক অথবা তার গোড়া অথবা অন্যান্য যে সমস্ত চরিত্র আছে তার মাধ্যমেই হোক, তিনি সবভাবে সব ধর্মের বাইরে যে গোড়ামি এবং বিভিন্ন ধরনের দেয়াল বানাবার যে চেষ্টা সেটাকে অতিক্রম করে গেছিলেন। তাই জন্য তার চতুরঙ্গই দেখি, দামিনীর প্রেম দেখি, মুক্তধারা দেখি, জীবন দেবতা দেখি, তখন সব জায়গায় দেখি যে একটা যান্ত্রিক সভ্যতা, তারপরে প্রকৃতি বিরোধী যে পরাক্রম দেখাবার চেষ্টা সভ্যতার, তার বিরুদ্ধে সবসময় প্রতিবাদ করেছেন তার চরিত্রের মাধ্যমে। এবং আজকের দিনে যখন পোস্ট হিউম্যানিজমের কথা হচ্ছিল, আমাদের মনে পড়ে যে এটা আমাদের একদিন চলেছিল বিনাশলীলা জিওলজিক্যাল কারণে, অর্থাৎ জিওলজিক্যাল ক্যাটাক্লিজম হবে এবং পুরো পৃথিবীতে পরিবর্তন এসে যাবে। আজ থেকে 65 মিলিয়ন বছর আগে ডাইনোসর লুপ্ত হয়েছে, কিন্তু এখন আর জিওলজিক্যাল ক্যাটাক্লিজম নয়, এখন অ্যানথ্রোপোসিন ফেজে মানুষই মানুষের বিনাশের জন্যে রেসপন্সিবল হবে, এই কথা সামনে এসে গেছে। তাই জন্য স্বামী বিবেকানন্দের কথা যখন রবীন্দ্রনাথ বলেছিলেন যে যেমন সুভাষকে দেশনায়ক বলেছিলেন, উনি বলেছিলেন যদি কেউ ভারতবর্ষকে জানতে চায় তাহলে স্বামী বিবেকানন্দকে তাকে পড়তে হবে। এই যে সর্বব্যাপী যে সবাইকে আলিঙ্গন করে তার যে ভাবনা, যাতে রবিদাস, নানক, কবির এবং তার সঙ্গে সঙ্গে উপনিষদ, গীতা সব একসঙ্গে হয়েছে। এবং বঙ্গদর্শনের যখন তিনি সম্পাদনা শুরু করেছেন তখনও এই সংলাপই করার চেষ্টা করেছেন। তাই জন্য যখন আমরা রবীন্দ্রনাথের বিশ্বপ্রেম এবং কথা বলি তখন বুঝতে হবে যে তার কাছে
বিশ্বপ্রেমের এবং পেট্রিয়টিজমের যে মূল চেতনা ছিল সেটা ছিল সমাজ চেতনা। সেটা রাষ্ট্রবাদী চেতনা হলেও মানে সেটার কিছুটা রাষ্ট্রবিরোধীও ছিল। অর্থাৎ তিনি চাইতেন না যে স্ট্যাটিজম আমাদের সমাজকে অধিকার করুক। তার সবসময় বক্তব্য ছিল যে যদি আমরা আজকে স্বাধীনতা পাই, তারপরে যদি এই সমাজে এই সমস্ত বিকৃতি থেকে যায় তাহলে তো কোনো কাজ হবে না। সুতরাং আগে সমাজের বিকৃতি দূর করার জন্য আমাদের চেষ্টা করতে হবে। সমাজের বিকৃতি দূর না করে আমরা যদি একটা সুপারস্ট্রাকচার খাড়া করি, তাহলে রাজনীতির মাধ্যমে আমাদের সংস্কার হবে না। আমাদের দেশের মধ্যে যত অসমতা, যত অস্পৃশ্যতা, যত অন্তর্বিরোধ আছে, এবং গ্রামের যে স্বরাজ যদি আমাদের তৈরি করতে হয়, সেই স্বরাজকে স্থাপনা করতে হবে গ্রামীণ বিকাশের মাধ্যমে। এবং তাতে ওর গান্ধীর সঙ্গে কোনো বিরোধ ছিল না। সবসময় কথা হয় যে গান্ধী এবং রবীন্দ্রনাথের বিরোধ ছিল। উনি খালি চরকার কথা যেটা গান্ধী বলতেন সেটা একটা সিম্বলিক ব্যাপার ছিল। রবীন্দ্রনাথ সেটাকে বলতেন যে এটাকে একমাত্র মাধ্যম হিসাবে যেন লোকে মিসআন্ডারস্ট্যান্ড না করে যে চরকার মাধ্যমে আমরা স্বদেশ পাবো, তাহলে খুব একটা বড় ভুল হয়ে যাবে। এইভাবে রবীন্দ্রনাথের যে সমন্বয়কারী ব্যক্তিত্ব আছে সেটাকে বিভাজন করে না দেখে তাকে একসঙ্গে দেখতে হবে সেই সময়কার লোকদের সঙ্গে মিলিয়ে। আমার মনে আছে যে স্বামী বিবেকানন্দ একবার সিস্টার নিবেদিতা, যার সঙ্গে রবীন্দ্রনাথের খুব ভালো সম্বন্ধ এবং বিশ্বভারতীর স্থাপনায় তার অবদানও ছিল, তখন একটি পত্র লিখেছিলেন স্বামী বিবেকানন্দ নিবেদিতাকে যে we human beings are like cattle being driven to the slaughterhouse, nibbling a little bit of grass along the way. তো এই নিজেদের মানে আমাদের যে নিয়তি সেটা সম্বন্ধে অনভিজ্ঞ হয়ে আমরা রাস্তায় ঘাস খাচ্ছি। তো এই যে অ্যানথ্রোপোসিন ফেজের যে সমূহ বিপত্তি, সেইটার সম্বন্ধে রবীন্দ্রনাথ সভ্যতার সংকটে তার বিভিন্ন লেখায় প্রকাশিত করছেন। তখন যখন আমরা রাশিয়ার কথা বলি, রাশিয়ার শ্রমিক বিপ্লবে তিনি খুবই প্রভাবিত ছিলেন এবং বারে বারে প্রশংসা করেছেন। কিন্তু অ্যাট দ্য সেম টাইম রাশিয়াতে যে ব্যক্তি স্বাধীনতার যে দমন হয়েছিল তার প্রতিও তিনি উল্লেখ করেন। আর তেমনি জার্মানিতে, ইটালিতে মুসোলিনি, হিটলারের সঙ্গে যখন তার বার্তালাপ হয়, তখন তিনি জানতেন না যে এদের এই নাজিজম ফ্যাসিজমের পেছনে কী ধরনের বিপদ আসছে। জাপানে ভ্রমণ করেছেন, তখন জাপানের এই যে চীনের আক্রমণ, আগ্রাসন, তার সম্বন্ধে তিনি জানতেন না। তাই জন্য তিনি যখন সেটা হলো, তাদের আগ্রাসক মূর্তি উঠে এলো সামনে, তখন তার অকুণ্ঠভাবে তার বিরোধ করেছে। এই রবীন্দ্রনাথের যে বিশ্ব মানবীয় চেতনা আছে, এটা সমাজ চেতনার সঙ্গে সম্পৃক্ত, সেটাকে না বুঝলে, রবীন্দ্রনাথকে খণ্ড খণ্ডভাবে দেখলে এবং রবীন্দ্রনাথকে বিভিন্ন দেশনায়কের সঙ্গে, বিভিন্ন সাহিত্যের সঙ্গে যুক্ত করে তাকে বিভাজিত করলে রবীন্দ্রনাথের রাজনীতিকে বোঝা যাবে না। রবীন্দ্রনাথের রাজনীতি, রবীন্দ্রনাথের সমাজনীতি, রবীন্দ্রনাথের বিশ্বপ্রেম এবং দেশপ্রেম একই সূত্রে বাঁধা। এবং এইভাবে রবীন্দ্রনাথকে দেখলে আমরা তাকে ভবিষ্যতে পড়তে পারবো, অর্থাৎ উই ক্যান রিড হিম ফরওয়ার্ডস ইনটু দ্য ফিউচার। আদারওয়াইজ আমরা বিভিন্ন ধরনের এই সমস্ত যে অভিমত যেগুলো রাজনীতি প্রণোদিত হয় তার শিকার হয়ে যাবে। সেই জন্য রবীন্দ্রনাথকে এই রাজনীতির ওপরে উঠে তাকে রাষ্ট্রনীতির সঙ্গে যুক্ত করে, সমাজনীতির সঙ্গে যুক্ত করে আমাদের আবার পড়া উচিত।